আজ 14ই সেপ্টেম্বর 2025 আর কলকাতার টেম্পারেচার রাদার হাওড়ার টেম্পারেচার দেখাচ্ছে এখন 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার একটা জার্নি আমার এই হাওড়া স্টেশন থেকে, আর আমি ঠিক দাঁড়িয়ে আছি ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের ঠিক মাঝামাঝি জায়গায়, অর্থাৎ হাওড়ার যে নতুন মেট্রো স্টেশন হচ্ছে ঠিক তার সামনেই আমি দাঁড়িয়ে আছি। আমার জার্নিটা আজকে শুরু হয়েছিল আমার শহর রাজারহাট থেকে। সেখান থেকে একটা উবের বাইক ধরে আমি পৌঁছে যাই আমাদের সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশনে। সেখান থেকে মেট্রো ধরে পৌঁছাই এই হাওড়া মেট্রোতে। সেই জার্নি ব্যাপারে একটু বলছি, তার আগে দেখে নিন যে হাওড়া যে মেট্রো স্টেশন আছে ঠিক তার বাইরে এরকম খাবার দাবারের দোকান, আর যে ফুড কোর্টটা সেটা এখনও উদ্বোধন হয়নি। ওইদিকে কিছু খাবার দোকান আছে, এইদিকে হচ্ছে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জায়গা, আর এইদিকে হচ্ছে আপনার পরবর্তী মানে 16, 17, 18 ইত্যাদি প্ল্যাটফর্মগুলো যাওয়ার পথ এটা। আজকে আমার ট্রেন আছে 20 বা 21 নম্বর কোনো প্ল্যাটফর্ম থেকে, সেই ব্যাপারে বিস্তারিত আমি পরে আপনাদের দিচ্ছি। যেটা আবারও বলার সেটা হচ্ছে বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করে বেরিয়েছি, কিন্তু সেটা অনেকক্ষণ হয়ে গেছে। আর এখানে কিছু খাবার দাবার দোকান থেকে আমার আবারও খিদে পেয়ে গেল। একটু কিছু খাই, আর খেতে খেতে আরও কিছু তথ্য বা আমার আজকে মেট্রোতে করে আসার অভিজ্ঞতা সেগুলো শেয়ার করি। এখান থেকে চিকেন ইন্টারনেট নিলাম, সেটা 40 টাকা নিলাম। আজকে মেট্রো যাত্রা সম্বন্ধে যদি একটু বলতাম, এই পথে আমি সন্ধ্যেবেলা অনেকবারই যাত্রা করছি, কিন্তু সকালবেলা হয়তো একবার বা দুবার। দারুণ লাগলো মেট্রো যাত্রাটা, বিশেষ করে যখন সেক্টর 5 থেকে করুণাময়ী থেকে যে মেট্রোর কার্ভটা সেটা মনে রাখার মতন। তারপর বিভিন্ন সল্টলেকের সরকারি দপ্তর পেরিয়ে তারপর সিটি সেন্টার 1, যেটা আমার অন্যতম ফেভারিট জায়গা। তারপরে বিভিন্ন হাই রাইজ বিল্ডিং দেখতে দেখতে আমরা পার করলাম আমার অন্যতম পছন্দের মল মানি স্কোয়ার মল। তারপর দূর থেকে চাক্ষুষ করলাম আমি সল্টলেক স্টেডিয়াম আর হায়াত রিজেন্সি হোটেল। সল্টলেক স্টেডিয়াম পেরোনোর পর অবশেষে আমাদের মেট্রো পাতালে প্রবেশ করলো। তারপর সেখান থেকে কিছু সময় পর আমি এই হাওড়া মেট্রো স্টেশনে এখানে বসে বসে এই খাবার খাচ্ছি আর আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে তুলে ধরছি। আরও দু একটা ইনফরমেশন দেওয়া যায়, সেটা হচ্ছে আমি এবারও টিকিট কেটেছি আমার কলকাতা মেট্রো অ্যাপ দিয়ে। সেখানে আপনি অনলাইনে টিকিট কাটবেন, ইউপিআই দ্বারা পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে সল্টলেক সেক্টর 5 থেকে আপনার এই হাওড়া স্টেশন পর্যন্ত আসতে ভাড়া পড়বে 28 টাকা 50 পয়সা, কিন্তু যদি আপনি অফলাইনে কাটেন সেক্ষেত্রে পড়বে 30 টাকা। সেক্টর 5 মেট্রো স্টেশনে কিন্তু আপনি পানীয় জলের সুব্যবস্থা পেয়ে যাবেন, এখানে লিফটেরও সুব্যবস্থা আছে। আমি ট্রেনে চেপেছিলাম ওই 1:38-এ, এখানে পৌঁছে গেছি 2:10 নাগাদ। এই সময় মোটামুটি ফাঁকা ছিল, কিন্তু সন্ধেবেলা কিন্তু বেশ চাপের। এর আগের বার যখন আমি এসেছিলাম সন্ধেবেলা প্রচণ্ড কষ্ট হয়েছিল। দু একটা ব্যাপারে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগলো, সেটা হচ্ছে যখন মেট্রো যাচ্ছিল তার এসির ভেন দিয়ে দেখতে পাচ্ছিলাম জল পড়ছিল মেট্রোর ভেতরে। আসলে মনে হয় ঠিকঠাক মেনটেন্যান্স হয় না। তবে এই মেট্রো হয়ে আমার তো প্রচণ্ড সুবিধা হচ্ছে, বা আমার মতন যত মানুষ এই দিকে থাকে না রাজারহাট বা সল্টলেক ওইদিকে, প্রচণ্ড সুবিধা হচ্ছে হাওড়া স্টেশন পৌঁছতে। আমার মোট লাগলো উবেরে করে লেগেছিল 92 টাকা, আর বাদ বাকি 28 টাকা 50 পয়সা লাগলো এই হাওড়া পৌঁছতে। যদি উবের বাইকে করে পৌঁছতাম হাওড়াতে আমার বাড়ি থেকে প্রায় 250 থেকে 300 টাকা খরচা হয়ে যেত। চলুন এদিকে যাওয়া যাক, বাদ বাকি কথা প্ল্যাটফর্মে গিয়ে হচ্ছে। ঘড়িতে বাজে এখন 2:53। অবশেষে আমি ঠিক 23 নম্বর প্ল্যাটফর্মের ঠিক এই সাইডটা এসে দাঁড়িয়েছি। আমাদের ট্রেন হচ্ছে আজকে করমণ্ডল এক্সপ্রেস 18241, যেটা এখন দেখাচ্ছে ডিলে আছে। আর আমাদের এবারে যাত্রা হতে চলেছে ভারতের পূর্ব ভারতের অন্যতম স্বাভাবিক পোতাশ্রয় বিশাখাপত্তনমের। আর আমার সঙ্গে এবার যাত্রা করছে যারা, তারা হচ্ছে বা আমি যাদের সঙ্গে যাত্রা করছি তাদের সঙ্গে আছে প্রসেন আর এই যে শুভজিৎ। ওরা দুজনেই একই জায়গায় থাকে। কোথায় থাকো? বগুলা। আর যদিও প্রসেন আমার সঙ্গে বহুবার গেছে, আর শুভজিতের এবার আমার সঙ্গে বা আমার শুভজিতের সঙ্গে এবার প্রথম ট্রিপ, তাই তো? একদম এমন নয় যে ওরা আমার সঙ্গে যাচ্ছে, আমি ব্লগার বলে বা বলতে পারেন যে আমি ওদের সঙ্গে যাচ্ছি, এটাও কিন্তু ঠিক কথা। যাই হোক, গরম কেমন লাগছে বলো? প্রচুর গরম। আচ্ছা, তাহলে শুভজিৎ প্রথমবার যাচ্ছে ভাইজাগে? একদম। আচ্ছা, শুভজিতের প্রথমবার, আর ওর প্রসেনের প্রথমবার। আমার এই যে 2 নম্বর বার হচ্ছে 2019 সালে আমি স্বীকৃতি বুমবুম আর মা গিয়েছিলাম। তখন বুমবুম খুব ছোট্ট ছিল। যাই হোক, তখন কিন্তু এই করমণ্ডল এক্সপ্রেস হাওড়া থেকেই ছাড়তো। মাঝে হয়ে গেছিল কোথায়? শালিমার। আবার এই 25শে আগস্ট মানে বিগত 25শে আগস্ট থেকে এই ট্রেন আবারও হাওড়া থেকে রান করছে। করমণ্ডল এক্সপ্রেস কিন্তু যাত্রা করে হাওড়া স্টেশন থেকে চেন্নাই পর্যন্ত, কিন্তু যেহেতু আমাদের যাত্রা হতে চলেছে হাওড়া স্টেশন থেকে 880 কিলোমিটার দূরের বিশাখাপত্তনম পর্যন্ত, এই জন্য এই ব্লগটা থাকবে হাওড়া স্টেশন থেকে বিশাখাপত্তনম পর্যন্ত এই জার্নির ভিডিও। এর সঙ্গে থাকবে আমাদের
নিজস্ব অভিজ্ঞতা, গল্প, আড্ডা, আরও অনেক কিছু আমার চোখে এই করমণ্ডল যাত্রা, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। একটা অভিজ্ঞতা শেয়ার করো প্রসেন, তোমরাও এসছো রানাঘাট থেকে আর নেমেছো শিয়ালদা স্টেশন থেকে, এবং কিসে করে এসেছো? মেট্রো করে। কেমন লাগলো অভিজ্ঞতা? আমি বলবো যে আমার জন্য খুবই, বা সকল যাত্রীদের জন্য খুবই ভালো হয়েছে। কারণ হচ্ছে যে যেখানে আমাদের আসতে অনেকটা সময় লেগে যেত, এখন মানে খুব কম সময়ের মধ্যে আমরা চলে আসতে পারছি, আর খুব আরামদায়ক। সত্যি মেট্রো হয়ে দারুণ হয়েছে। খালি একটুখানি অনুরোধ আমাদের মেট্রো কর্তৃপক্ষকে, সেটা হচ্ছে মেট্রো টাইমিংটা রাত্রিবেলা আর একটু বাড়ানো হোক। ওটা বোধহয় 9:52 বোধহয় লাস্ট মেট্রো, বুঝলে তো? ওটা যেন আর একটু বাড়ানো হোক, তাহলে সকল যাত্রীদের আরও সুবিধা হবে। 3:10 আমাদের ট্রেন ছাড়ার কথা, কিন্তু কোনো পাত্তা নেই। এখনও বোর্ডে কোনো প্ল্যাটফর্ম নাম্বারও দেয়নি। দেখুন, হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস 12841 আমাদের ট্রেন, কোনো প্ল্যাটফর্ম নাম্বারই দেয়নি। এখনও আমরা অপেক্ষারত অবস্থায় 23 নম্বর প্ল্যাটফর্মে ঠিক সামনে দাঁড়িয়ে আছি। কী করব, গরমে যথারীতি ঘর্মাক্ত, আর কিছুটা সময় কিছু ক্ষেত্রে ইমপেশেন্সও লাগছে আমাদের। আর বেশ আমি সধৈর্য হয়ে পড়ছি। সহযোগ বলে যে এনকোয়ারি রুমটা আছে, সেখানে আমি জিজ্ঞেস করলাম যে কখন আসবে করমণ্ডল এক্সপ্রেস। বললো 4টে নাগাদ। প্ল্যাটফর্ম বললো না। শান্তিতে চাটাও পান করতে দেবে না। ঠিক চাটা নিয়েছি, 2 চুমুক দিয়েছি, আর অ্যানাউন্সমেন্ট করছে 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, আর ওখান থেকে ছাড়বে। প্রায় মনে হয় 1 ঘন্টার উপর লেটে ছাড়বে মনে হয়। কোথায় যাবে গো? বোম্বে? আচ্ছা, জয় মা, সবার মঙ্গল করো। দেখেছো বোম্বে যাচ্ছে। জয় মা দুর্গা। মায়ের দর্শন পেয়ে গেলাম আমরা। আমাদের প্রথম দিকে পড়েছে এদিকে জেনারেল কোচগুলো, তারপরে সামনে হচ্ছে এসি ফার্স্ট ক্লাস এসি, তারপরে এসি 2 টায়ার, তারপরে এসি 3 টায়ার, তারপর হচ্ছে এসি 3 ইকোনমি। আজকে আমাদের বার্থ আছে এসি 3 ইকোনমিতে। M1 M2 দুটোই হচ্ছে এসি 3 ইকোনমি কোচ আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে, আমার পড়েছে M2-তে, আর প্রসেন আর শুভজিতের পড়েছে M1-এ। আমাদের উল্টো দিকে দাঁড়িয়েছে আদ্রা হাওড়া ভদ্রক যে ট্রেনটি, সেটা আমাদের ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি। করমণ্ডল এক্সপ্রেসের কিন্তু একটা সুদীর্ঘ ইতিহাস আছে। মূলত যে ট্রেনটা চলে হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত, আর সেটা হচ্ছে 12841, আর যেটা ডাউন ট্রেন মানে চেন্নাই থেকে হাওড়া পর্যন্ত, সেটা হচ্ছে 12842। মূলত এই ট্রেনটা হচ্ছে সুপারফাস্ট ট্রেন, আর এই ট্রেনটা মূলত দেখে হচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে জোন। এই ট্রেনের প্রথম রান হয়েছিল, মানে ইনসেপশন ডেট হচ্ছে 6 মার্চ 1977। যে ট্রেন ছাড়ার কথা 3:10, সেই ট্রেন প্রায় 1 ঘন্টা পর প্ল্যাটফর্মে ঢুকছে। আজকে আমাদের ট্রেন 12841 করমণ্ডল এক্সপ্রেস। এখন 4:14 বাজে। এই একবার ফার্স্ট এসি তো আমরা যাত্রা করবো, হ্যাঁ, কোনো একদিন। এই ইচ্ছা আছে তো? আমার এই ইচ্ছা বহুদিনের, এখনো সফল হয়নি। লং লং লং, একদম একদম। আমার সিট যথারীতি হচ্ছে M1 কোচে, আর হচ্ছে 37 এইটা এসি 3 ইকোনমি কোচ যা হয় আর কি সেম, খালি বার্থগুলো একটু ছোট ছোট। এখানে একটা মিরর আছে, চার্জিং পোর্ট আছে, রিডিং লাইট আছে, এসি ভেন্ট আছে এখানে, এটা দারুণ। আর সাইড আপার সাইড লোয়ার এরকম, ওপরেও রিডিং লাইট আছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে আপাতত, চলতে চলতে নোংরা হবেই। যথারীতি রাতের শোয়ার জন্য যা যা লাগে সেইগুলো দিয়ে দিয়েছে, কম্বল আছে, আর চাদর আছে, বালিশ আছে, সব। অবশেষে আমাদের ট্রেন 12841 হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস তার নির্ধারিত সময় প্রায় 2 ঘন্টা পর রওনা দিল তার গন্তব্যের দিকে। এই ট্রেনের গন্তব্য হচ্ছে আজকে প্রায় 1662 কিলোমিটারের চেন্নাই সেন্ট্রালের দিকে, কিন্তু আমরা যাব হচ্ছে অর্ধেক পথ, প্রায় 800 কিলোমিটার, 880 কিলোমিটার ইনফ্যাক্ট।
ভাইজ্যাক পর্যন্ত বা বিশাখাপত্তনম পর্যন্ত। আর এই যাত্রাপথে আমরা অতিক্রম করবো 9টা হল স্টেশন আর 158টা ইন্টারমিডিয়েট স্টেশন। যে ট্রেন ছাড়ার কথা 3টে 10 মিনিটে, সেই ট্রেন ছাড়লো 4টে 55-তে, অর্থাৎ স্টার্টিংয়েই 2 ঘন্টা লেট। একটা ব্যাপার বাজে হয়ে গেল, সেটা হচ্ছে আমার সঙ্গে যারা যাত্রা করছে প্রসেন আর শুভজিৎ, ওরা পড়েছে তো M1-এ, আমি M2-তে, ওরাও আলাদা আলাদা জায়গায় পড়েছে, কিন্তু ওরা ঠিক করে নিয়েছে, ওরা একই কূপের মতন ব্যবস্থা করে নিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে হবে না, আমাকে মনে হয় একা একাই যাত্রা করতে হবে। আর এই ট্রেন লেট করাতে সমস্যাটা কি হলো? সমস্যাটা হলো 2 ঘন্টা কম পেলাম, 2 ঘন্টা আপনাদের সঙ্গে এই যাত্রা শেয়ার করতে পারতাম, এরপর অন্ধকার হয়ে গেলে কি দেখাবো। যাই হোক, অন্তত লাইক করবেন, একটু যদি ভুল হয় সংশোধন করার মতন কমেন্টস করবেন, যাতে আরও উৎসাহ পাই। প্রচণ্ড কষ্ট হয় এই ট্রেন ব্লক করতে, এসির টিকিট কেটেও বেশিক্ষণ সময় এই গরমের মধ্যেই কেটে যায়। একটা প্রচেষ্টা করলাম, সেটা হচ্ছে আমি M1 থেকে M2-তে চলে এসেছি, জয়েন করেছি প্রসেনজিৎ আর প্রসেন বা শুভজিতের সঙ্গে। কোর্স বেসে যাচ্ছে বাচ্চারা না, ভাইরা আমার। জানি না যারা খড়গপুর থেকে করবে তারা আমার সঙ্গে এক্সচেঞ্জ করবে কিনা। এই যাত্রাপথে এটা আমাদের প্রথম হল স্টেশন। ট্রেন এখানে প্রায় 2 ঘন্টার উপরে লেট। আর আমরা হাওড়া থেকে 7 কিলোমিটারে যাত্রা সম্পন্ন করে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটে। আর আমরা এখন আছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে হচ্ছে 5টা 15। বাইরেটা গরম না, এখানে মনে হচ্ছে এসি থেকে বেরোতে একদম ইচ্ছা করছে না। আর আমার পাশেই হচ্ছে M1-এর পাশেই হচ্ছে প্যান্ট্রি কার। দেখা যাক কি পাওয়া যাচ্ছে, কিন্তু চা তেষ্টা পাচ্ছে। চা আছে নাকি? চা পরে চা আসবে। থ্যাংক ইউ। দাদাকে আমি একটু বললাম একটু বানিয়ে দিতে, আমার হাতে ক্যামেরা আছে তো। দাদা করেছে 10 টাকা দাম চায়ের। এই চা ভালো হবে না আমি জানি, তবু মন ভোলানো চা পান আর কি। থ্যাংক ইউ। ট্রেনটা বলেছিলাম 2 মিনিট দাঁড়াবে, এখানে প্রায় 5 মিনিট হয়ে গেল ট্রেনটা দাঁড়িয়ে আছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। এখন বাজে 5টা 23। আমরা পাস করছি সাঁতরাগাছি ইয়ার্ড। সাঁতরাগাছিতে ডিজেল লোকো শেড আছে, সেটা পাস করছি। সাঁতরাগাছি থেকে যারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ একবার কমেন্ট করবেন, আমি বাধিত থাকবো তাদের কাছে। ও ওয়াব 7 টাটানগর আমার ফেভারিট। ঘড়িতে এখন 5টা 25 আর আমরা ক্রস করছি মৌরিগ্রাম রেলওয়ে স্টেশন। কোনো একজন দর্শক বন্ধু আমাকে বলেছিলেন, দাদা আপনার স্লিং ব্যাগটা পুরনো হয়ে গেছে, এবার চেঞ্জ করুন প্লিজ। আমি নামটা মনে করতে পারছি না, যেই হোক বলবেন, নামটা উল্লেখ করবেন কমেন্টসের সাহায্যে। অবশেষে স্লিং ব্যাগ চেঞ্জ করা হলো। এই যে ওয়াইল্ড ক্রাফটের, কেমন হয়েছে অবশ্যই বলবেন। এটা একটু বড় হয়েছে, মানে আমার যেসব গ্যাজেট বা জিনিসপত্র নেওয়ার প্রচণ্ড সুবিধা হয়েছে এটা করে। এখন বাজে 5টা 30 আর আমরা ক্রস করছি সাকরাইল স্টেশন। অ্যাকশন হচ্ছে, অ্যাকশন হচ্ছে। ঘড়িতে এখন 5টা 41 বাজে আর আমরা ক্রস করছি বাউরিয়া স্টেশন। আর এই বাউরিয়া স্টেশনের আশেপাশেই থাকে আমাদের দেবজ্যোতি, যে আমাদের সঙ্গে এবার ঘুরতে গিয়েছিল সিমলা মানালি, বা আগে আমার সঙ্গে গেছিল লাভা ঋষভ। যাই হোক দেবজ্যোতি, তোমার স্টেশনের বাইরে বামাল হচ্ছিল একটু আগে, ক্যামেরায় হালকা তুললাম। এই জায়গার 2 ঘন্টা আগে ক্রস করার কথা, আরো দিনের আলোয় আপনাদের সঙ্গে আরো কিছু শেয়ার করার কথা, কিন্তু দুর্ভাগ্য
সবসময় বেশিরভাগ ক্ষেত্রে এই দুর্ভাগ্য আমাকে দাঁড়া করে বেড়ায়, এখানে ট্রেন 2 ঘন্টার উপরে লেট। ও কার্ভটা দেখুন, কার্ভটা দেখুন, টপ ক্লাস। একটু ট্রেনের সম্বন্ধে ইনফরমেশন দেওয়া যাক, সেটা হলো এই ট্রেন কিন্তু LHB কোচ, এর হাইস্ট পারমিসেবল স্পিড কিন্তু 130 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন এখন চলছে তার সর্বোচ্চ স্পিডের খুব কাছাকাছি 110 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখুন আস্তে আস্তে স্পিড তুলছে, ব্যাপক ব্যাপক। ট্রেন এখন চলছে তার সর্বোচ্চ স্পিডের খুব কাছাকাছি 122 কিলোমিটার প্রতি ঘন্টায়। আবারও একটা কার্ভ, টপ নচ। ঘড়িতে বাজে এখন 5টা 47 আর আমরা ক্রস করছি উলুবেড়িয়া। এইবার আমাদের সঙ্গে দেখা হবে 12704 ফলকনামা এক্সপ্রেসের সঙ্গে। একশো 30-এর কাছে পৌঁছে গিয়েও পৌঁছাচ্ছে না। 128, 129। ওহো স্পিড করে যাচ্ছে একটুর জন্য। এই 130 ক্রস করেছিল, 130 টাচ করেছিল। এবার আমাদের সঙ্গে দেখাবে 20890 তিরুপতি হাওড়া জংশন হামসাফার এক্সপ্রেসের সঙ্গে। দেখুন আকাশটা দুর্দান্ত লাগছে, মেঘলা তবুও কিন্তু ভালো লাগছে। হামসাফার এক্সপ্রেস কিন্তু হামসাফার এক্সপ্রেসের বগি দেখতে পাচ্ছি না। সেই হামসাফারের বগি কিন্তু দেখতে পেলাম না। বাইরে যথারীতি অন্ধকার হয়ে গেছে, তবু আমার ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে দৃশ্যপট, সেইটুকুই তুলে ধরার চেষ্টা করছি। হইতে বাজে প্রায় 5টা 55 আর আমরা ক্রস করছি বাগনান স্টেশন। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 6টা আর আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ। নিচে বয়ে যাচ্ছে রূপনারায়ণ আর দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে NH-16। আর সন্ধ্যে 6টা বেজে 1 মিনিট আমরা এসে পৌঁছেছি কোলাঘাট রেলওয়ে স্টেশন। এখানে যদিও হল্ট নেই, আমরা এটাকে ক্রস করে এগিয়ে যাব। ছটা 5 বাজে অবশেষে আমি ভেতরে এসে বসলাম। বাইরেটা অন্ধকার, কিছু দেখানো নেই। আর যথারীতি পোষেন আর শুভজিৎ বসে বসে কি করছে? শুভজিৎ এই কিছু ভিডিও দেখছি, আর ফোন ঘাটা হচ্ছে, তাই তো? আর কি করবে, এটা ফোন আছে বলে খুব ভালো, বলো। আচ্ছা আগেকার দিনে যখন ফোন ছিল না তখন মানুষ কি করতো? বই পড়তো। বই পড়তো, একদম। বইয়ের অপশনও আছে আমার কাছে। আছে, ভেরি গুড। দুটো বই এনেছি। আরে সাবাস, কি বই এনেছো দেখি তো শুভজিৎ? নেটওয়ার্ক না চললে বইয়ের জন্য। দারুন দারুন দারুন। নেটওয়ার্ক একটা এনেছি কাব্যগ্রন্থের সঞ্চিতা। আচ্ছা, ভেরি গুড। একটা রবীন্দ্রনাথের উপন্যাস আছে। আচ্ছা, শেষের কবিতা। শেষের কবিতা, ভেরি গুড, খুব ভালো। আমার নেটওয়ার্ক না চললে। আমার মেয়ে বুম 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 কিন্তু গল্পের বই পড়তে প্রচন্ড ভালোবাসে। আচ্ছা আচ্ছা। প্রচন্ড ভালোবাসে। তো ও কোথাও গেলেই ও গল্পের বই নিয়ে যায়, একদম একটা দুটো তো নিয়ে যাবেই। খুব কমফোর্টেবল জার্নি হয় একদম। আর আর হোসেন কি করছো? আমি এই যে ও গল্পের বই পড়ছে, ওকে দেখছো, তাই না? ফোনটা চার্জে বসিয়ে প্রাকৃতিক দৃশ্য। কিন্তু আমি আমি ফিঙ্গার ক্রস করে আছি। যদি এখানে এখনো কেউ আসেনি, যদি ওনাদের সঙ্গে এক্সচেঞ্জ করা যায়। আমার M2 37 আছে, এটা ফিঙ্গার ক্রস। এখন রাত্রিবেলা খাবার দাবার কি হবে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। অর্ডার হবে অনলাইনে, সোজা কথা। হ্যাঁ, ঘড়িতে 6টা
20 আর আমাদের এখন প্রস্তুতি চলছে হচ্ছে অনলাইন ফুড ডেলিভারি। যথারীতি অনলাইন ফুড আমরা অর্ডার করছি হচ্ছে আইআরসিটিসি যে সুপার অ্যাপ আছে সেখান থেকে। আচ্ছা, চিকেন পকোড়া অর্ডার করা, চিকেন পকোড়া নিয়েছি কত করে? 50 টাকা নিল, তাই তো? এই সাইজ বিশাল ছোট করে দিয়েছে গো, আগে এত ছোট সাইজ ছিল না। এই যে তাও আবার হাড়যুক্ত, বনলেস না। এই খেয়ে দেখি, মোটামুটি ছিবড়া, খেয়ে দেখ না, খেলাম প্রচন্ড ড্রাই। এতে পকোড়াগুলো তো ড্রাই করে কেন কে জানো। সিঙ্গারাটা ঠান্ডা, এই হচ্ছে ঠান্ডা কেন সিঙ্গারা? ঠান্ডা সিঙ্গারা, লঙ্কা সস, সস্তা আমি খাবো না, দাম হচ্ছে 30 টাকা। ভালো না, ঠান্ডা হয়ে গেছে তো। এখন ঘড়িতে বাজে 6:42, জাস্ট খড়গপুর স্টেশনের দিকে আমাদের ট্রেন প্রবেশ করছে। আর এক কাপ চা নিয়ে নিলাম। চাটা যথারীতি ফালতু, কিন্তু চাটা গরম আছে, বেশ গলায় বেশ ছ্যাঁকা লাগছে। ব্লগ করতে করতে চেল্লাতে চেল্লাতে যা অবস্থা হয়, তাতে এই গরম চাটা গলার জন্য বেশ আরামদায়ক। ঘড়িতে বাজে এখন 6:45, আর আমি এবং আমার ট্রেন হাওড়া থেকে 114 কিলোমিটার জার্নি সম্পন্ন করে এখন খড়গপুর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যাত্রাপথে খড়গপুর রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের 2 নম্বর হল স্টেশন। এখন আমরা আছি খড়গপুর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। আর দেখুন, এইটা হচ্ছে আমাদের কামরা, এইটা M1, যদি আমি M2 থেকে M1-এ শিফট করছি, জানি না কেউ আমার সঙ্গে এক্সচেঞ্জ করবে কিনা। আর এর পাশেরটা হচ্ছে প্যান্ট্রি কার, মানে খাওয়া দাওয়ার অপশন হোটেল। এখানে 5 মিনিট দাঁড়াবে নাকি? 5 মিনিট দাঁড়াবে। বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। দেখুন, দেখুন বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। খড়গপুরে টেম্পারেচার দেখাচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের প্রায় 114 কিলোমিটার উপরে জার্নি হয়ে গেল। ওয়াশরুম ইউজ করেছিলাম, আমি তখন ইউজ করিনি। কি রিভিউ বলো? মডারেট, তাই তো? ফ্রেশনার দেওয়া রয়েছে। তুমি ইউজ করেছো? দুর্গন্ধ বেরোচ্ছিল, পরে ঠিক করেছে হয়তো। যাই হোক, এর পরবর্তী আমাদের হল স্টেশন হচ্ছে বালেশ্বর। তখন প্রায় 8টা বেজে যাবে। এখনো আমার শর্ট আউট হলো না, আমি কোথায় থাকবো। উদ্বাস্তু, এই যাত্রায় আমি উদ্বাস্তু। আমি জানি না কি হবে, এদের সঙ্গে যাত্রা হবে হবে মোটেও উদ্বাস্তু না। শেষ চেষ্টা করবো, এই মিরিক বাল থেকে এখনো কেউ আসেনি। আই হোপ বালেশ্বর থেকে উঠবে, তাকে যদি পটানো যায়, রিকোয়েস্ট করা যায়, রাদার পটানো না যায় না, রিকোয়েস্ট করবো। আই হোপ। ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ট্রেনটা আগেই বলেছি আমি LHB কোচ। এই ট্রেনে আপনি প্যান্ট্রি কার পেয়ে যাবেন, অনবোর্ড ক্যাটারিং পেয়ে যাবেন, এবং এই ক্যাটারিং এর সুবিধাও আপনি পেয়ে যাবেন, যে সুবিধা অলরেডি আমরা নিয়েছি, তাই তো? ফুড অর্ডার করেছি কটক থেকে। দেখা যাক খাওয়া দাওয়া কেমন হয়, সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর যেটা বলার, এই ট্রেনে কোচ পজিশন সম্বন্ধে যদি বলতে হয়, এই ট্রেনে মোটামুটি আছে হচ্ছে আপনার একটা H1 মানে হচ্ছে ফার্স্ট ক্লাস কোচ, 2টো আছে AC 2 টায়ার, 4টে হচ্ছে AC 3 টায়ার, 2টো হচ্ছে AC 3 ইকোনমি, 6টা হচ্ছে স্লিপার ক্লাস, 4টে হচ্ছে জেনারেল কোচ। আমাদের ভাড়া পড়ছে AC 3 ইকোনমিতে ওই 1192, প্রায় 1200 টাকা করে পার হেড। আর যেটা বলার, বাদবাকি যে ভাড়াগুলো বা ভাড়ার তালিকাগুলো আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। যত সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছি, খালি এই কথাটা ভেসে উঠছে যে ইন্ডিয়া ক্রিকেট টিম যে পাকিস্তানের বিরুদ্ধে জেতার পর হ্যান্ডশেক করেনি। এটা আলোচ্য বিষয় আমাদের এই ব্লগিংয়ে। তো কি হলো, ঠিক করেছে ইন্ডিয়া? একদম কারেক্ট। কি হলো, সোহেব ঠিক করেছে? আচ্ছা, শোয়েব আখতার কি বলছে? শোয়েব আখতার বলছে যে আমি অনেক কিছু বলতে পারি নো হ্যান্ডশেক নিয়ে। বিস্ফোরক শোয়েব আখতার, কি বলবে শোয়েব আখতার? এটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই, তবে আমি বলবো যে ভালো করেছে, ইন্ডিয়ান টিম ভালো করেছে। আর শোয়েব আখতারকে আমি বলবো, কি বলবো দেখো, মির্চি লাগি না, লাগি না, কেসি লাগি, ঠিক আছে না? একদম একদম ইন্ডিয়ান ক্রিকেট টিম যেটা করেছে বা BCCI যা করেছে, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। ঘড়িতে বাজে 8:52। দেখুন, 230 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে হাওড়া স্টেশন থেকে এখন আমি বালাসোর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যাত্রাপথে
এটা আমাদের 3 নম্বর হল স্টেশন। যথারীতি বৃষ্টি হচ্ছে এখানে, দেখুন ট্রেনের প্যান্টিকারের যে কোচটা পুরো ভিজে আছে, আমিও প্রায় ভিজে ভিজে নামলাম। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটে, আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এই বৃষ্টি পড়ছে, আমি উঠে পড়ি। বসে নেমেছে আমার সঙ্গে। বালাসোর আমাদের বৃষ্টি স্নাত অবস্থায় ওয়েলকাম করলো, তাই তো? কিন্তু বৃষ্টি পড়েছে, মানে গরম কিন্তু কম নেই, ভালোই গরম লাগছে। হ্যাঁ, আমার মনে হয় আমরা এসিতে যাত্রা করছি বলে এসিও তো ঠিকঠাক চলছে না। যেটা সমস্যা, আমরা খাবার অর্ডার করেছি কটক থেকে, সেটা আসার কথা ছিল ওই 9:30 নাগাদ, লেট করার পরেও, কিন্তু সেটা এখন দেখাচ্ছে কটা, 11:30। 11:30 দেখাচ্ছে কটক পৌঁছবে। ট্রেন এখনো প্রায় 2.5 ঘন্টার উপরে লেট। চলো উঠে পড়ি, দেখি দেখি ওটা কি ট্রেন যাচ্ছে, বন্দে ভারত নাকি মেমো? মেমো। এখান থেকে কোনো একটা মেমো ট্রেন চলে গেল, মেমো ট্রেন। পরবর্তী হল স্টেশন হচ্ছে ভদ্রক, সেটা পৌঁছবে 9:40 নাগাদ। তারপর যাজপুর কেওনঝর, তারপর কটক, সেটা দেখাচ্ছে প্রায় 11:10 নাগাদ। কখন খাবো গো? এই ব্লগে আপনাদের সঙ্গে সেই অভিশপ্ত জায়গাটা একবার তুলে ধরি। 2 জুন 2023 সালে যে মর্মান্তিক দুর্ঘটনা ছিল করমণ্ডল এক্সপ্রেসের, সেই জায়গাতে একটু পরেই আমরা পাস করব। ঘড়িতে বাজে 9:10। আমরা সেই অভিশপ্ত বাহানাগা বাজার স্টেশন একটু পরেই ক্রস করব। বাহানাগাই ক্রসিং। এই যে বাহানাগা বাজার যাচ্ছে, এই যে সেই অভিশপ্ত স্টেশন। এখানে সেই লুপ লাইনে অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, ভেতরে গিয়ে বসি, বাজারটা বন্ধ করে দিই। 293 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে অবশেষে ভদ্রক রেলওয়ে স্টেশনে। এখন বাজে 10:03। এখানে ট্রেন প্রায় 2.5 ঘন্টার উপরে লেট, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। আমি এখন রয়েছি ভদ্রক রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যাত্রাপথে এটা আমাদের 4 নম্বর হল স্টেশন। সাঁতরাগাছি, খড়গপুর, বালেশ্বর, তারপর হচ্ছে ভদ্রক। এখানে টেম্পারেচার দেখাচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। যেটা বোরিং লাগছে সেটা যে খিদে পেয়েছে। আমাদের খাবার তো অর্ডার করা আছে কটক থেকে, এখনো কটক যেতে বোধহয়, এরপরে যাজপুর কেওনঝর, তারপর বোধহয় কটক। সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি। এটা কালকে সকালবেলা কটার সময় পৌঁছবে? প্রায় যেটা 4:20 পৌঁছানোর কথা, সেটা বোধহয় পৌঁছতে 6:30 7টা হয়ে যাবে। ছেড়ে দিয়েছে ট্রেনটা। এখানে ট্রেনের হল টাইম ছিল 2 মিনিটের। এর পরেরটা হচ্ছে যাজপুর কেওনঝর, তারপর হচ্ছে কটক, তারপরে হচ্ছে ভুবনেশ্বর, তারপর হচ্ছে খুর্দা রোড জংশন, দেন হচ্ছে ব্রহ্মপুর, তারপর ভাইজ্যাক। এখন 10:09 বাজে। যাজপুর কেওনঝর আসছে, তার আগে একটু এই ট্রেনের ইতিহাস সম্বন্ধে জেনে নেওয়া যাক। যেটা হচ্ছে হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত যে ট্রেনটা চলে, তার নাম্বার হচ্ছে 12841। আর চেন্নাই থেকে হাওড়া পর্যন্ত যে ট্রেনটা চলে, তার নাম্বার হচ্ছে 12842। সাধারণত আগে ট্রেনটা সপ্তাহে 5 দিন চলতো, তারপর মানুষের চাহিদার জন্য এই ট্রেন সপ্তাহে 7 দিন চালানো হতে থাকে। আর এই ট্রেনের ইনসেপশন ডেট হচ্ছে 6 মার্চ 1977 সাল। 12841 যে ট্রেনটি আছে, প্রতিদিন হাওড়া থেকে 3:10 মিনিটে ছেড়ে পরের দিন বিকেল 5টা নাগাদ পৌঁছায় চেন্নাই সেন্ট্রালে। এই ট্রেন মূলত 4টি রাজ্য কভার করে: পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তারপরে তামিলনাড়ু। এই যাত্রাপথে কিছু উল্লেখযোগ্য স্টেশন হচ্ছে হাওড়া জংশন, তারপর হচ্ছে খড়গপুর, ভুবনেশ্বর, খুর্দা রোড জংশন, তারপর ভাইজ্যাক, পরবর্তী ক্ষেত্রে চেন্নাই। এই ট্রেনের নাম করমণ্ডল হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ট্রেনের দীর্ঘ পথ
ভারতের দীর্ঘ উপকূল অর্থাৎ করমণ্ডল উপকূল বরাবর এই ট্রেনের যাত্রাপথ। এই জন্য এই ট্রেনের নামকরণ হয়েছে করমণ্ডল এক্সপ্রেস। সময় নিয়মাবর্তিতা ও নির্ভরযোগ্যতার জন্য এই ট্রেন প্রচণ্ড জনপ্রিয় ছিল। একে দক্ষিণ ভারতের রাজাও বলা হতো এবং এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে পরবর্তীকালে 80 ও 90 দশকের মধ্যে এই ট্রেনকে রাজধানীর সমতুল্য যে আভিজাত্য তার সঙ্গে তুলনা করা হয় এই ট্রেনের আভিজাত্যকে। যাই হোক, মোটামুটি ইনফরমেশন দিতে পারলাম। কিন্তু এই ট্রেনের ক্ষেত্রে কিন্তু অতীতকালে বেশ কয়েকটি অ্যাক্সিডেন্টের ঘটনাও ঘটেছে। বিশেষ করে যেটা আপনাদের দেখালাম 2023 সালের 2রা জুন যে অ্যাক্সিডেন্ট ঘটেছিল, সেটা তো মানে কি বলবো, সবারই মনে এক বিশাল বড় ক্ষত সৃষ্টি হয়েছে। যেটা সেই জন্য আপনাদের আগে এই স্টেশনটা দেখালাম, বাহানাগা বাজার যে স্টেশনটা। যাই হোক, এবার একটু জায়গায় গিয়ে বসি। পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের চাঁদপুর কেওনঝড়। জানি না সেখানে নামবো কিনা। তার পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের কাটক। ঘড়িতে বাজে 10:41। একটা আপডেট দেওয়ার জন্য জাস্ট ক্যামেরাটা অন করলাম। সেটা আমি ওয়াশরুম ইউজ করলাম, যা দেখলাম কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ভালো কথা যে সোপ ডিসপেন্সারে লিকুইড সোপ আছে, বেশ ভালো। বাজে 11:30 বাজে, এখনো অভুক্ত আমরা, কটকে পৌঁছায়নি। ট্রেন প্রায় 3 ঘন্টার ওপরে যাতা। রাত্রি প্রায় 12টা বাজে আর আমরা এখন বেরোচ্ছি মহানদী ব্রিজ। 409 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন আমরা হাওড়া স্টেশন থেকে কটকে। এখানে আমাদের ফুড অর্ডার করা হয়েছে, দেখা যাক কখন আসে। আর ট্রেন এখানে প্রায় 3 ঘন্টার ওপরে লেট। আর এই যাত্রাপথে এটা আমাদের 6 নম্বর হল স্টেশন কটকে। এই ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। এই এখন আমাদের খাবার এসে গেছে, এই পোস্টের হাতে দেওয়া হয়েছে। এবার আমাকে পে করতে হবে। এইটা হচ্ছে 571। রাত্রির প্রায় 12টা বাজে। প্যান্টিকারের একজন ভাইয়ের জন্মদিন। ভাইকে নাম কি है? গোলু। আচ্ছা, গোলু ভাইয়ের জন্মদিন, তাই জন্য সেলিব্রেশন হচ্ছে। আর রাত্রির প্রায় 12টা, কেক কাটা হবে। একবার কেক को दिखा दीजिए। ये अच्छा, एक बार सब बोलिए हैप्पी बर्थडे गोलू भैया। ये काटिए काटिए, आप केक काटिए। अच्छा, आप फूक से ठीक से मारिएगा। জীবনে অনেক অনেক ব্লগ করেছি কিন্তু এরকম অভিজ্ঞতা হয়নি। প্যান্টিকারের এক ভাইয়ের হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ট্রেনে হচ্ছে জন্মদিনের পার্টি। ওকে, বাই বাই, থ্যাংক ইউ, বাই, গুড নাইট। আর এই যে পোসেনের বিরিয়ানি, ক্যালকাটা স্টাইল বিরিয়ানি। আর আমাদের যে চিকেন থালি, একবার দেখাই চিকেন থালিতে কি দিয়েছে। এই হচ্ছে খাবার দাবার, ডাল, এটা ডাল তরকা মতন দিয়েছে, আলুর তরকারি একটা। আচ্ছা, এটা চিকেন 1 পিস, 2 পিস, 3 পিস চিকেন দিয়েছে, 2টো রুটি দিয়েছে, ভাত, একটা মিষ্টি দিয়েছে, দই দিয়েছে আর পাঁপড়। চটপট খেয়ে নিই। আচ্ছা, শুভজিৎ আর আমার সেমি। আর এটা বিরিয়ানি দেখে তো মনে হচ্ছে ক্যালকাটা স্টাইল বিরিয়ানি। আচ্ছা, শুভজিৎ চিকেনটা খাচ্ছে, যেটা আমার আর শুভজিৎ সেমি। গ্রেভিটা কেমন? চিকেনটা ঠিক আছে, ডালটা একটু ডাউন আছে। ওটা ডাল না, বোধহয় আলুর তরকারি নাকি? এটা আলুর তরকারি। আলুর তরকারিটা হ্যাঁ খেয়ে দেখো। মডারেট, হ্যাঁ ঠিকঠাক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাস বাস। তা চিকেনটা ভালো, চিকেনটা ভালো। আর ভাতের যা কোয়ান্টিটি দিয়েছে ঠিকঠাক। হ্যাঁ ঠিক আছে, 2টো আলু দিয়ে ঠিক আছে, তাই তো? আচ্ছা, ওকে, চলো আমি খাই। ভাত অনেকটাই দিয়েছে, যেটা দিয়েছে ভাতটা, আমি ডালটা দিয়ে একটু মেখে দিই। কিন্তু খাবারটা গরম, এটা বেশ ভালো। ডালটা যেটা করেছে না, আসলে এটা কারি পাতা দিয়ে করেছে। হয়তো অনেকের প্রিপারেশনটা পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার ডালটা মন্দ লাগছে না। আর এটা অরড় ডাল দিয়েছে। আলুর তরকারিটা ঠিকঠাক আছে, ওটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, একটু গ্রেভিটা মেখে দেখে চিকেনে, ঠিক আছে, এটা মশলাদার, কিন্তু এটা ভাতের থেকে রুটি দিয়ে খেতে মনে হয় বেশি ভালো লাগবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি বলি, আমরা যে চিকেন থালি অর্ডার করেছি, সেটা অর্ডার করেছি হেভেন ফুড ফ্যাক্টরি থেকে। তাদের খাওয়ার সামগ্রী বোধ হয় থালিটা ভালো, তাই তো? ঠিকঠাক, একদম পরিমাণও ঠিকঠাক। আর আমি দইটা খাইনি, দইটা আমার ভালো লাগে। চিকেনটা পুরো ফ্রেশ, একদম
ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, ট্রেনের খাবারের থেকে তো 1000 গুণ ভালো। আচ্ছা, প্রসেনের যেটা কথা বলছে, প্রসেন বলছে বিরিয়ানিটা ঠিকঠাক, কিন্তু একটু ড্রাই বিরিয়ানি, তাই তো? আর চিকেনটাও ফ্রেশ আছে এবং পরিমাণ যথেষ্ট দিয়েছে, তাই তো? একদম ঠিক আছে। তো আপনারা চাইলে ভবিষ্যতে এইখান থেকে অর্ডার করতে পারেন। নামটা আমি বলে দিলাম প্রথম দিকে। তো আপাতত শুয়ে পড়ি, বেশ গরম লাগছে, এসিটা ঠিকঠাক কাজ করছে না, তখন থেকে বলছে, আমি গিয়ে বারবার বলে এলাম, এবার মনে হয় ফোন করতে হবে। প্রায় 12:30 বেজে গেছে, 12:45 বোধ হয়। চলো এবার শুয়ে পড়ি, তোমারও অনেক তারপর বাদ বাকি কথা কালকে সকালবেলা হবে। যাই না, সকালবেলা বেশি ব্লগ বাকি থাকবে না, যেটুকু থাকবে সেটুকু আপনার সঙ্গে শেয়ার করবো। গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। আমরা ভাইজ্যাকের খুব কাছাকাছি চলে এসেছি, আর 15 মিনিট মতন বাকি। এখন যা সিমাচলম যে স্টেশন আছে সেটা আসছে, যদিও সেখানে আমাদের হল্ট নেই। রাত্রিবেলা ঘুম ঠিকঠাক হয়েছে, 4-5 ঘন্টা ঘুমিয়েছি আমি। তার মধ্যে একটা কাণ্ড করে বসেছি, সেটা হলো আমি আবারও আমার চশমা হারিয়েছি। আজকে 1 বছরের মধ্যে এই নিয়ে 3 বার চশমা হারালাম। আমার নিজের উপরেই রাগ হচ্ছে। ব্লগ বানানোর মুখটাই পুরো বিগড়ে গেল একদম। ট্যুরটা শুরুই হচ্ছে আমার চশমা হারিয়ে। এই 3-4 দিন কি করে কাটাবো কে জানে। ঘড়িতে বাজে 6:15। আমরা এখন ক্রস করছি সিমাচলম নর্থ স্টেশন, ক্রস করছি। আমরা এখন ক্রস করছি সিমাচলম রেলওয়ে স্টেশন। পরিষ্কার পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশন। প্রায় 2.5 ঘন্টা লেট করে আমাদের ট্রেন পৌঁছালো বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন সম্বন্ধে যদি 2-4টে কথা বলতে হয়, সেটা হচ্ছে সাউথ ইস্টার্নের রেল মানেই হচ্ছে প্রায় 2-2.5 ঘন্টা লেট আপনাকে ধরেই নিতে হবে আজকাল। মানে এটা নর্মাল ব্যাপার হয়ে গেছে, নিউ নর্মাল রাদার। আর এসি ঠিকঠাক কাজ করেছে, মাঝে মাঝে ঠিকঠাক কাজ করেনি। খাওয়া দাওয়ার অপশন প্রচুর, কোনো অসুবিধা হবে না, কিন্তু একঘেয়ে খাবার দাবার, ব্যাস এই। আর কি বলবো, ঠিক আছে, স্টাফরা ভালো ছিল ট্রেনে। যে স্টেশনে পৌঁছানোর কথা 4:20 নাগাদ, সেখানে পৌঁছাচ্ছি 6:45 নাগাদ। চারদিকে আলো ফুটে গেছে। क्या आपका ऑटो है? हाँ, क्या ऑटो का भाड़ा क्या है? आर के बीच में कहाँ जाना? आर के बीच के छोड़ दीजिएगा, मैं देख लूंगा। ये किलोमीटर क्या आर के SKML बीच रिसोर्ट कितना लेगा? 3 आदमी कितना लेगा? 200 नहीं যথারীতি সাউথের রেলওয়ে স্টেশন মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, আর এখানে সেরকম হাওড়া স্টেশনের মধ্যে বড় পাখা করছে। এখানে ক্লক রুম আছে বেরিয়ে, 24 আওয়ার্স ওপেন। আপনি এখানে জিনিসপত্র রেখেও কিন্তু ঘুরে বেড়াতে পারেন। প্রায় 6.5 বছর পর এই স্টেশনের বাইরে আমি এলাম। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশনটা। এদিকে এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড, এখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারেন। তবে আমি বলবো বাইরে থেকে বুক করাই ভালো। সাধারণত আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে রেলওয়ে স্টেশনে যে পার্কিং থেকে গাড়িগুলো বুক করা হয়, সেগুলোর ভাড়া একটু বেশি হয়।
যাই হোক, পরবর্তীকালে আমাদের ভাইজ্যাক ট্যুরের ভিডিও আসবে, আমরা কোথায় কোথায় ঘুরলাম, কোথায় থাকলাম, কিভাবে সব কিছু ম্যানেজ করলাম। আর এই পর্ব আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।